আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিদা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও ব্লকেট কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। শপথ নিয়ে আর টালবাহানা না করার দাবির পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে অপসারণের দাবি জানাচ্ছেন তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও বলছেন বিক্ষোভকারীরা। এদিকে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানির শুরু হয়েছে। সাদিয়া কানিজার রিপোর্টে দেখুন বিস্তারিত। নগর ভবনের মূল ফটকের সামনে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আদালত ও নির্বাচন কমিশন তাকে বৈধভাবে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করলেও সরকারের পক্ষ থেকে শপথ নিয়ে সদুত্তর না আসায় ক্ষোভ জানাচ্ছেন আন্দোলনকারীরা। আমাদের একটাই দাবি, আমাদের জনতার মেয়র তারে আমরা নগর ভবনে বসাই আমরা রাজপথ থেকে তারপরে বিদায় নিব। যেহেতু আদালত এবং ইলেকশন কমিশন একটা যথাযথ প্রক্রিয়ার এখানে ব্যাপার হয়েছে, শুধুমাত্র লোকাল গভর্নমেন্টের যিনি অ্যাডমিনিস্ট্রেশনের যিনি দায়িত্বে আছেন অর্থাৎ আসিফ মাহমুদ, উনি যদি এটাকে তার শুভবুদ্ধির উদয় হয় তাহলে অবভিয়াসলি উনি আমাদের এই জনাব ইশরাক হোসেনকে অবশ্যই শপথ বাক্য পাঠ করার ক্ষেত্রে এখানে কোনো আইনগত কোনো বাধাই নাই। ইশরাক ইস্যুতে উপদেষ্টা আসিফের বক্তব্যের বিরোধিতা করে তার পদত্যাগ চেয়েও স্লোগান দিচ্ছেন ইশরাক সমর্থকরা। আদালত রায় দেওয়ার পরেও এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট পাস করার পরেও তাকে শপথ বাক্য পাঠ না করিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে, যেটা উচ্চ আদালতের সম্পূর্ণ অবমাননা। নগর ভবনের ফটকে তালা লাগিয়ে কর্মসূচি পালন করায় ভেঙে পড়েছে ডিএসসিসির সব নাগরিক সেবা। এদিকে সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, উপদেষ্টা আসিফের কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। গুরুতর দায়িত্ব পেয়ে গেছে, এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ নেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো। গণ অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি না করে অন্যান্য কাজে অন্তর্বর্তী সরকারের গুরুত্ব বেশি বলেও মন্তব্য করেন তিনি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। দর্শক, নগর ভবনের সামনে আছেন সহকর্মী আলওয়ান খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলওয়ান, ব্লকেট কর্মসূচিতে চলছে, তো সমর্থকরা আসলে কি বলছেন এই মুহূর্তে জানাবেন, সবশেষ কি তথ্য রয়েছে? তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। মাহবুবা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর হচ্ছে শোরগোল তারা হচ্ছে এবং তারা তাদের দাবিতে তাদের অবস্থান জোরালো থেকে জোরালো করার তাগিদ দিচ্ছে নগর ভবনের সামনে থেকে। মাহবুবা, নগর ভবনের সামনে থেকে সর্বশেষ এতটুকু। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের কিছু রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজেদের স্বার্থে নির্বাচনকে বিলম্বিত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়, সংস্কার নির্বাচন দুটোই যত দ্রুত সম্ভব হতে হবে বলেও দাবি তার। জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের
অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এখানে উপস্থিত বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। নানা কায়দায়, নানা কৌশলে তারা গণতন্ত্রের এই অভিযাত্রাকে বিলম্বিত করতে চান। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পুনরায় মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আসন্ন বাজেটে মহার্ঘ ভাতার জন্য অর্থ বরাদ্দ জন্য বিশেষ বিবেচনা রাখা হবে। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এসব কথা বলেন। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। না, আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। রাজনৈতিক দল নিবন্ধনের আইনের পরিবর্তন চেয়েছে বিপ্লবী গণজোট। একই সঙ্গে নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত করতে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব কথা বলেন বিপ্লবী গণজোটের প্রধান সমন্বয়ক আব্দুল মোনেম। তিনি আরও বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ করার কোনো বিকল্প নেই, কোনো দেশি বিদেশি চক্রান্তের কাছে মাথা নত করা যাবে না। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 4 কমিশনার উপস্থিত ছিলেন। হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ সকালে এই আদেশ দেন। গতকাল সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার জানান, ফারিয়া জামিন চেয়ে আজ সকালে আদালতে আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। আজই মুক্তির আশা করছেন তার আইনজীবী। এদিকে সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নোবেলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে থাকা লাইসেন্সকৃত ৬,২০৪টি অস্ত্র এখনও জমা পড়েনি। এসব অস্ত্র দিয়ে সরকার বিরোধী অপকর্মের শঙ্কাও রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আশানুরূপ অস্ত্র সরকারের কোষাগারে জমা হয়নি। মানবাধিকার কর্মী নূর খানের মতে, ঢালাওভাবে লাইসেন্স দেয়া এসব অস্ত্র সমাজের জন্য মারাত্মক ঝুঁকি। নিরাপত্তা বিশ্লেষক আব্দুল হক মনে করেন, সুযোগ পেলেই এসব অস্ত্র নিয়ে অপকর্মে ব্যবহার হতে পারে। অস্ত্র নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। জাতিসংঘের তথ্যমতে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে অন্তত ১৪০০র মতো মৃত্যু হয়েছে। এর মধ্যে 1000-এর অধিক গুলিতে মৃত্যু হয়ে থাকতে পারে। ওই সময় আন্দোলন দমাতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে অস্ত্র দেখা গেছে। দেশে বৈধ অস্ত্রের সংখ্যা ৫০,৩১০টি। এর মধ্যে ৪৫,২২৬টি ব্যক্তির হাতে আর প্রতিষ্ঠানের কাছে আছে ৫,০৮৪টি অস্ত্র। ব্যক্তির হাতে থাকা অস্ত্রের মধ্যে রাজনীতিবিদদের হাতে ১০,২১৫টি অস্ত্র। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। এর মধ্যে ৭,৫৪৯টি অস্ত্রের মধ্যে ১,৩৪৫টি জমা পড়ে, বাকি ৬,২০৪টি অস্ত্র জমা পড়েনি। মাহবুবুল আলম হানিফ, মহিবুল হাসান চৌধুরী নাওফেল, শামীম ওসমান, নিজাম হাজারীর মতো প্রভাবশালী অনেক আওয়ামী লীগ নেতা অস্ত্র জমা দেননি। গেল ১৫ বছরে দলীয় বিবেচনায় দেয়া অস্ত্রের লাইসেন্স অনেক অবৈধ কাজেও ব্যবহার হয়েছে বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী নূর খান। লাইসেন্সকৃত অস্ত্র গত সরকার আমলে ঢালাওভাবে দিয়েছে তার দলের কর্মী নেতা
ড্রাইভার, পিয়ন সবাইকে। জুলাই আগস্টে সংঘাত দেখেছি, সেই সংঘাতে আমরা সরকারি দলকে অস্ত্র হাতে দেখেছি, সরকারের লেজুরবৃত্ত যে সমস্ত দল ছিল তাদেরও নেতা কর্মীদেরকে আমরা মাঠে নামতে দেখেছি অস্ত্রসহ। এবং দুর্ভাগ্যজনক যে এত বড় ঘটনা আজ 8 মাসের ভিতরেও কিন্তু স্পষ্টত কোনো তদন্ত করছে না বা কোনো বিষয়ে খোঁজ খবর নিচ্ছে না। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বৈধ অস্ত্র দিয়ে যেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে সেজন্য দলীয় লোকজনকে শেখ হাসিনার সরকার লাইসেন্স পাওয়ার বিষয়টি উন্মুক্ত করে দিয়েছিল। আওয়ামী লীগের মতো কিংবা তাদের অঙ্গ সংগঠনের কোনো লোক কোনো ভালো কাজে অস্ত্র ব্যবহার করবে এটা ইতিহাস নাই। সে অস্ত্র দিয়ে সুযোগ পেলেই চোর নাশানের ধর্মের কাহিনী তা করবেই। তাদের কাজই তো হলো দেশের অরাজকতা তৈরি করা, মানুষের উপর আঘাত আনা। অস্ত্র উদ্ধার অভিযান চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম খান। আমাদের কাছে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনো চলছে। যতটুকু পরিমাণ চেয়েছিলাম আমার অতটুকু পরিমাণ কিন্তু উদ্ধার হয় নাই, কিন্তু একজাক্ট নাম্বারটা আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারবো না। কোষাগারে জমা না হওয়া অস্ত্র উদ্ধারে কঠোর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। দীপন দেওয়ান, RTV, ঢাকা। কুরবানির সামনে রেখে মধ্যবিত্তের কথা চিন্তায় রেখে ৬৫,০০০ টাকা থেকে ২ লাখ টাকার গরু প্রস্তুত করেছে দুধেবাড়ি অ্যাগ্রো ফার্ম। খামারটিতে পাওয়া যাচ্ছে দেশি জাতের ছোট সাইজের গরু। আর প্রয়াস অ্যাগ্রোতে সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখে বড় ছোট সব ধরনের পশুই প্রস্তুত করা হয়েছে। কুরবানির পশুর প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসাইন সাইমন। কুরবানির ঈদে মধ্যবিত্তের চাহিদায় থাকে ছোট সাইজের গরু, বিশেষ করে যারা একা কুরবানি দেয় তাদের পছন্দ এমন গরু। আর তাদের কথা চিন্তায় পশু প্রস্তুত করেছে দুধেবাড়ি অ্যাগ্রো ফার্ম। ৬৫,০০০ থেকে শুরু করে ২ লাখ টাকায় এই খামারে মিলবে দেশি গরু। ছোট সাইজের গরু দরদাম, আর ২৫০ কেজি ওজনের পশু বিক্রি হচ্ছে কেজিতে। ১ লাখের নিচের গরুর সংখ্যা আমাদের বেশি, মানে ১.৫ লাখ, ১,২০,০০০, ৬৫ প্রচুর গরু আছে আমাদের। অলরেডি ২৫০ গরুর প্রজেক্ট, এর মধ্যে 50% বিক্রি কমপ্লিট। ২৫০ কেজির উপর থেকে ৪০০ কেজি পর্যন্ত আমরা লাইভ ওয়েটে দিচ্ছি, আর ২৫০ কেজির নিচেরগুলো আমরা ঠিকাতে দিচ্ছি। সাভারের প্রয়াস অ্যাগ্রো, যেখানে সব ক্রেতার কথা মাথায় রেখে প্রস্তুত হয়েছে কুরবানির পশু। ছোট সাইজের গরু থেকে ১ টন সব ধরনের পশুই বিক্রি হচ্ছে খামারটিতে। পরিবারের সদস্যদের নিয়ে খামারে এসে পছন্দের কুরবানি কিনছে অনেকেই। খামারে আগে ভাগে কিনে সেখানে লালন পালনের সুবিধার জন্য জনপ্রিয় হয়ে উঠছে বলে জানান ক্রেতারা। খামার থেকে নিতে একবারে জিনিসটা আমাকে দিতে হয় না পেমেন্টটা, তো যার কারণে আমাকে ওই ইনস্টলমেন্টের মতো আমি আস্তে আস্তে দিতে পারি। দাম দর আমি ভালো মনে করতেছি যে কুরবানি দিব, দাম একটু বেশি থাক, কিন্তু গরুটা আমার ভালো লাগছে। ফার্মটা অনেক সুন্দর, সব গরু ভালোভাবে দেখলাম, এই গরুটা অনেক পছন্দ হয়েছে। ৮০,০০০ থেকে শুরু করে ১০ লাখ টাকার মধ্যে বিভিন্ন জাতের গরু এবারের কুরবানির জন্য বিক্রি করার কথা জানান খামারি। গরুর কালেকশন আছে ৩০০ কিছুটা কম। আলহামদুলিল্লাহ আমাদের বেচা কেনা এক্সপেকটেশন অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো। হাটের মতো করে এসে দাম করে গরু দেখে তারপর ওনাদের দামটা ফিক্সড করে। এই দামটা ফিক্সড হয় হচ্ছে একদম বাসা পর্যন্ত, ওনাদের বাসায় পৌঁছানো পর্যন্ত। খামারে বেচা বিক্রি শুরু হলেও এখনো হাটে পশু বিক্রি শুরু হয়নি। ঈদের আগের ৫ দিন হাটে পশু বিক্রির অনুমতি দিয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশুর শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাদ্য খাইয়ে পশু মোটা তাজা করার দাবি তাদের। ক্রেতাদের আকৃষ্ট করতে দিচ্ছেন আকর্ষণীয় নানা ঘোষণাও। চাহিদা থাকায় খামার থেকেই বিক্রি হচ্ছে বেশিরভাগ গরু। নরসিংদী থেকে নূরে আলম রনির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। কুরবানির জন্য সুস্থ ও সুন্দর পশুর নিশ্চয়তা, উন্নত পরিবেশ আর নানা সুযোগ সুবিধার জানান দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত নরসিংদীর খামারিরা। খামারিদের দাবি মোটা তাজা করতে গরুকে খাওয়ানো হচ্ছে কাঁচা ঘাস, খড়, খোল, ভুসি সহ দেশীয় খাবার। আমরা ২১০টি গরু প্রস্তুত করেছি এবং ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। ন্যাচারালভাবেই আমরা সারা বছর গরু লালন পালন করি। প্রতি বছর যারা আমাদের কাছে গরু ক্রয় করছে ওনারা আসতেছে, নতুন গ্রাহকও আসতেছে, দেখতেছে এবং পছন্দ অনুযায়ী নিয়ে যাচ্ছে।
হাটে গিয়ে গরু কেনার ঝামেলা এড়াতে অনেক ক্রেতাই পছন্দের গরু কিনছেন বিভিন্ন খামার থেকে। আলহামদুলিল্লাহ আমরা আরো 3.5 মাস আগে গরু বুকিং করে গিয়েছি, মাশাআল্লাহ এখন খুবই চেঞ্জ হয়েছে। খুব সহজে আপনার মানে কোনো ময়লা নাই সহজে এখান থেকে কিনা যায়। আলহামদুলিল্লাহ তাদের মান ভালো এবং তাদের সার্ভিসও খুব ভালো। অসাধু খামারিদের পর্যবেক্ষণের পাশাপাশি প্রকৃত খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম। সবাই জানেন যে কুরবানি ঈদকে সামনে রেখে গরুকে ক্ষতিকর হরমোন বা আদার্স এরকম ওষুধপত্র খাইয়ে তারা মোটা তাজা করার চেষ্টা করে। আমরা যেন এই সমস্ত কর্মকাণ্ড না করতে পারি সেই লক্ষ্যে আমাদের উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের সহযোগিতায় কিন্তু আমরা এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাই, যাতে করে তারা এই সমস্ত খাবার থেকে তারা বিরত রাখে। এবছর নরসিংদীতে 8,849 জন খামারির তত্ত্বাবধানে 95,136টি পশু কোরবানির ঈদের জন্য প্রস্তুত রয়েছে। জেলার চাহিদা পূরণ করে বাকি পশু পাঠানো হবে ঢাকা, চট্টগ্রাম সহ আশপাশের জেলাগুলোতেও। আব্দুল হামিদ, RTV। আজ বিশ্ব পরিমাপ দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। এবছরের বিশ্ব পরিমাপ দিবসের প্রতিপাদ্য সর্বকালেই পরিমাপ সকলের জন্য। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর সোবাহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট মিলনায়তনে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী। সিরাজগঞ্জের সলঙ্গায় সবজি ব্যবসায়ী নাজমুল হত্যা মামলায় 6 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বেলা 11টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক M আলী আহমেদ এই রায় দেন। এই মামলায় আসামিরা সবাই পলাতক এবং তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। 2017 সালের 12 আগস্ট নাজমুলকে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধে ভাবি ভাতিজি সহ 3 জনকে হত্যা মামলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা আদালতের বিচারক এই রায় দেন। ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরে নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এছাড়া গত 3 দিন জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এ অবস্থায় বন্যার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। সোমেশ্বরী নদীর পানি বেড়ে চাপাতলি সেতু এলাকার নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। এতে আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় 20 মে পর্যন্ত নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে, যার প্রভাবে জনজীবন ব্যাহত ও কৃষি খাতে ক্ষতির আশঙ্কা রয়েছে। চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। গতরাতে জেলা শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে রিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সমুদ্র মাল ও রিকশা চালক নিহত হয়। তবে এখনো পর্যন্ত রিকশা চালকের পরিচয় জানা যায়নি। এ সময় আহত হয়েছে মোটরসাইকেল চালক রাকিব সহ আরও একজন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির লক্ষ্যে অবিলম্বে রাশিয়া ও ইউক্রেন আলোচনায় বসতে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2 ঘন্টার ফোনালাপের পর এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে আলোচনা খুব ভালো হয়েছে এবং শান্তি প্রতিষ্ঠার শর্তগুলো 2 দেশের মধ্যেই আলোচনার মাধ্যমে ঠিক হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি সমঝোতা নিয়ে আলোচনায় প্রস্তুত তিনি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে আলোচনায় সক্রিয় থাকার আহ্বান জানান। ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে আরও অন্তত 43 ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাত থেকে সেখানে ব্যাপক বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় নতুন করে ইসরায়েলের তরফে চালানো আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের দুর্ভিক্ষের বিপর্যয় থেকে বাঁচাতে সেখানে অবিলম্বে ত্রাণ পাঠানোর অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া সহ আরও 22 দেশ। যদিও এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় পুরো গাজার নিয়ন্ত্রণ নেয়ার ইসরায়েলি পরিকল্পনার কথা জানান তিনি।
খেলার খবর ফুটবল। ইতিহাসের সেরা 10 ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সেখানে সবার শীর্ষে আছেন লিওনেল মেসি। এই তালিকায় আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান 3 জন করে, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও পর্তুগাল থেকে 1 জন করে ঠাঁই পেয়েছেন। বিশ্বকাপ জয়ী আছেন 7 জন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। IFFHS, যার পুরো নাম ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, 1984 সালে প্রতিষ্ঠিত এই সংস্থা অ্যাসোসিয়েশন ফুটবলের পরিসংখ্যান, রেকর্ড ও ইতিহাস সংরক্ষণ করে আসছে। এবার তারা প্রকাশ করলো বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা 10 জনের নাম। এই তালিকায় সবার শীর্ষে আছে মেসি। দলগত 46টি শিরোপা, এর বাইরে 8টি ব্যালন ডিওর, ইউরোপিয়ান গোল্ডেন শু, ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল, কোপা আমেরিকার গোল্ডেন বল সহ দলীয় ও ব্যক্তিগত ট্রফি বিচারে মেসি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল। দ্বিতীয় অবস্থানে থাকা পেলের শিরোপা সংখ্যা মেসির তুলনায় কম। ক্যারিয়ারে 29টি শিরোপা জিতেছেন পেলে, তবে 3টি বিশ্বকাপ জেতার রেকর্ড আর কারণেই। তালিকায় তৃতীয় অবস্থানে আর্জেন্টাইন কিংবদন্তি ও 86 বিশ্বকাপের মহানায়ক ডিয়েগো ম্যারাডোনা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। 935 গোল করার পাশাপাশি দলগতভাবে শিরোপাও জিতেছেন 35টি। টোটাল ফুটবলে নাম্বার 1 ডাচ তারকা ইয়োহান ক্রুইফ আছেন 5-এ। 6 থাকা রোনালদো নাজারিও ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের পদক নেই তার। 7ম স্থানে থাকা জিদান অবশ্য ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও জিতেছেন রিয়ালের হয়ে। 8-এ থাকা ফ্রাঞ্চ বোকেনবাওয়ার 9ম আলফ্রেড ডি স্টিফানো ও 10ম রোনালদিনিওর ব্যক্তিগত সাফল্যের চেয়ে মাঠে প্রভাব বিস্তার করার ক্ষমতাকে বেশি বিবেচনা করা হয়েছে। দেশের হয়ে বিশ্বজয়ের মুকুটের পাশাপাশি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা, আন্তঃমহাদেশীয় শিরোপা, ক্লাব ফুটবলে 2 মহাদেশের শ্রেষ্ঠত্বের শিরোপা এবং ব্যক্তিগত সেরার শিরোপা জিতেছেন। মাহফুজুল ইসলাম, RTV। ক্রিকেট। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির পক্ষ থেকে তার অনাপত্তিপত্র পাওয়ার খবরটি জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস। এতে এপ্রিলে আইসিসি ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মিরাজ প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেলেন। এদিকে লাহোর কালান্দার্সে খেলছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এর আগে এ মাসের প্রথম দিকে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার আগে লাহোরে খেলছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। এছাড়া পেশোয়ার জালমিতে ছিলেন নাহিদ রানা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।